এইখান থেকে আমাদের একটা ভয়ানক একটা ঘটনা শুরু হয়। যখন টার্নটা নেওয়ার পরে না দেখছি আমাদের যে ফার্স্ট যে রাইডার ছিল সে কোথাও দেখতে পাচ্ছি না তাকে। ঠিক আছে, এবার আমরা না ওই ক্যানালের ওই ব্রিজটার আগে গিয়ে দাঁড়িয়ে আমরা ওয়াকি টকিতে ওকে কানেক্ট করার চেষ্টা করি, কারণ একটা ওয়াকি টকি ওর কাছে ছিল, একটা ওয়াকি টকি আমার কাছে ছিল। তো কানেক্ট করছি, ওয়াকি টকিতে কোনো রেসপন্স পাচ্ছি না ওর কাছ থেকে। হঠাৎ আমার পাশের যে রাইডার আছে তার ফোনে আমার বন্ধুটা ফোন করে আমাকে ওই বন্ধুটাকে বলছে আমাকে বাঁচা। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের চ্যাপ্টার 10, যেখানে আমি আসি প্রতি বুধবার ঠিক রাত 10টায় আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তবে আজকের ঘটনাটা একটু অন্যরকম। 5 জন বন্ধু বাইক রাইড করতে বেরিয়ে পড়ে কলকাতা থেকে মুকুটমণিপুর। সেখানে পিকনিক করার পর রান্না করা বাড়তি খাবার ও মাংস নিয়ে যখন তারা ফেরার পথে রওনা দেয়, মাঝ রাস্তায় তাদের সাথে ঘটে যায় এক অদ্ভুত ভয়ানক ঘটনা। কি ঘটেছিল? আজকের কল রেকর্ডিংটা অবশ্যই পুরোটা শুনতে হবে। আজকের কলে আমার সাথে থাকছে পার্থ। তো আজকের এপিসোড তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করতে ভুলো না। আর তোমরা যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এমনই কোনো সত্যি ভয়ানক ভৌতিক ঘটনা তোমরা আমার সাথে শেয়ার করবে, তারা অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। হ্যালো পার্থ। হ্যালো অরিত্র, বলো। হ্যাঁ, কেমন আছো আগে বলো। তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমারও চলছে, ভীষণ ভালো আছি। বেশ ভালো ভালো ঘটনা গল্প বলাতে আসছে, দেখতেই পাচ্ছ। একদম একদম, খুব আমরা মানে শুনছি, আমাদের খুব ভালো লাগছে। তোমার এরকম পডকাস্ট আসছে, বিভিন্ন কল রেকর্ডিং পডকাস্ট আসছে, এগুলো না শুনতে আমাদের খুব ভালো লাগে। রিয়েল লাইফ ইনসিডেন্টস গুলো আমরা এরকম শুনতে চাই। তো বেসিক্যালি আজকে তুমি তোমার রাইডিং লাইফ জার্নির একটা ঘটনা শেয়ার করবে বলছিলে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ব্যাপারটা কি হয়েছিল একটুখানি যদি বলো। আচ্ছা, সবার আগে তোমার অডিয়েন্সের জন্য নিজের পরিচয়টা দিয়ে রাখি একবার। আমি একজন রাইডার, আমি বিভিন্ন জায়গায় রাইড করি। স্পেশালি আমি কলকাতা থেকে অনেক জায়গায় রাইড করেছি, যেরকম অরুণাচল রাইড করেছি, দার্জিলিং রাইড করেছি, আমাদের উড়িষ্যা রাইড করেছি। বিভিন্ন জায়গায় আমরা যাই, এটা আমার একটা প্যাশন বলতে পারো। আর এর সঙ্গে আমার জীবনে কিন্তু অনেক ইনসিডেন্ট কিন্তু জড়িয়ে আছে, যেটার মধ্যে একটা ইনসিডেন্ট তোমাকে আজকে শেয়ার করব, আরেকটা ইনসিডেন্ট তোমার পডকাস্ট এসে বলবো, যেখানে আমার একটা বন্ধু রাইডার সে মারা যায়, সেটা তোমার পডকাস্ট এসে আমি বলবো। আজকে যে ইনসিডেন্টটা বলবো সেটা আমাদের সঙ্গেই ঘটেছে, আমাদের একটা রাইডারের সঙ্গে ঘটেছে, আর আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট তোমাকে আমি আজকে শেয়ার করব। মানে এটা কি তোমার রাইডিং জার্নিতেই, মানে রাইড করতে গিয়েই ঘটনাটা ঘটেছে? একদম, আমার রাইডেই ঘটনাটা ঘটেছে। ইন্টারেস্টিং লাগছে কিন্তু এটা শুনে। মানে এতদিন অনেক ঘটনা শুনেছি, ইনফ্যাক্ট নিত্য নতুন এত ভালো ভালো ঘটনা শুনছি না এখন, ঠিক আছে? মানে প্রত্যেকটা যখনই শুনছি মনে হচ্ছে মানে এরকম ঘটনা আগে শুনিনি। আমি তোমার ঘটনাটাও শোনার জন্য ভীষণভাবে এক্সাইটেড, কারণ তুমি বলছো যে ইন বিটুইন রাইড তোমার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো বলো, শুরু করো, একদম প্রথম থেকে বলো কি হয়েছিল। তো এটা না 2017 ঘটনা বলছি তোমাকে। তো আমরা 5টা বন্ধু মিলে ডিসাইড করি যে আমরা মুকুটমণিপুরে যাব পিকনিক করতে। তো এটা একটা 1 ডে রাইড থাকবে আমাদের, মানে সকালবেলা যাব আর্লি মর্নিং, ওখানে গিয়ে একটা পিকনিক স্পটে গিয়ে আমরা আমাদের মতন খাবার দাবার যেগুলো আছে রান্না করে আমরা আবার রাত্রিবেলা রাইড করে বাড়ি চলে আসবো, এটা আমাদের প্ল্যান ছিল। ঠিক আছে? তো ওই 2017 এটা না, এই ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে নভেম্বরের এন্ডের দিকে। আমরা একটা ডেটে যাই, সেটা হচ্ছে বেসিক্যালি শনিবার ছিল। তো শনিবার দিনকে আমরা এখান থেকে কলকাতা থেকে আমাদের জার্নি স্টার্ট করি ভোর 4টের সময়, কারণ এখান থেকে মুকুটমণিপুর যেতে অ্যারাউন্ড 5 ঘন্টা লাগে।
তো আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে যদি ভোর 4টেয় বেরাই তাহলে আমরা 9টার মধ্যে মুকুটমণিপুরে পৌঁছে যাব। তো আমরা 5জন রাইডার কলকাতা থেকে জার্নি স্টার্ট করেছি। এখান থেকে আমরা মুকুটমণিপুর গেছি, আমরা 9:30টার সময় মুকুটমণিপুর পৌঁছে গেছি। আমাদের যে পিকনিক স্পটটা আছে সেই পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। তো পিকনিক স্পটটা ড্যাম্পের ব্রিজটা ক্রস করে না? একদম একদম, যে একটা দেখবে যে ব্রিজ আছে, ক্যানাল ব্রিজ আছে, জাস্ট ক্রস করেই রাস্তাটা তোমার ডান দিকে ঘুরে যায়, ঠিক আছে? মুকুটমণিপুরের যে ওই লেকটা আছে, লেকের কাছাকাছি। তো আমরা ওইখানে যাই, ওখানে গিয়ে আবার নৌকা করে ডিয়ার পার্কেও যাওয়া যায়। একদম একদম। তো আমরা এপারেই ছিলাম, আমরা ডিয়ার পার্কে যাইনি, আমরা এপারেই ছিলাম। আর আমরা সব সেই সময় না সবাই ব্যাচেলার ছিলাম 2017-এর সময়। তো আমরা ওখানে যাই, ওখানে গিয়ে আমাদের পুরো দিনটা সকাল থেকে ওই 9:30 থেকে নিয়ে আমরা ইভিনিং অবধি আমাদের মন পছন্দ মতন খাবার, চিকেন, তারপরে রাইস, যা যা ছিল, ঠিক আছে, সব আমরা খাই, এনজয় করি। একটা গোটা দিন একটা ব্রাদারহুডের মতন আমরা ওখানে একটা এনজয় করি নিজেদের মতন করে। আমরা অ্যাপ্রক্সিমেটলি ঠিক করি যে 6টা নাগাদ আমরা মুকুটমণিপুর থেকে বেরাবো, আমাদের গন্তব্যস্থল হবে কলকাতা, বাড়ি চলে আসবো। 6টা এই কারণে আমরা বেরাচ্ছিলাম, কারণ শীতকালে না তাড়াতাড়ি তোমার সূর্যের আলো পড়ে যায়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছিলাম যে সূর্য আলো থাকতে থাকতে বেরাবো, কিন্তু বুঝতেই পারছো আমরা সব ব্যাচেলার রাইডার, একটা আমাদের নিজেদের আমেজের মধ্যেই ছিলাম। কখন 6টা বেজে গেছে বুঝিনি, কারণ দেখছি যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তখন আমরা ডিসাইড করি চল সব প্যাক কর, যা যা খাবারপত্র আছে এগুলোকে আমরা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাবো। খানে যা বেঁচে আছে, আমাদের কাছে চিকেন ছিল, রাইস ছিল, এগুলো আমরা ডিসাইড করে নিয়ে বেরাবো। এইবার বলি তোমাকে, যখন আমরা এরকম রাইড করি না, আমাদের একটা ডেকোরাম আমরা ফলো করি। মানে যে এটা অর্গানাইজ করেছিল আমার একটা বন্ধু রাইডার, সে সবার আগে থাকবে, আর আমাদের পিছনে একদম লাস্টে একটা রাইডার থাকবে। আর আমাদের দুজনের কাছে, এই দুটো রাইডারের কাছে না ওয়াকি টকি থাকবে কমিউনিকেট করার জন্য, আর বাকিটা আমাদের ফোনে ফোনে কমিউনিকেট হয়ে যায়। যেহেতু 5জন আছি, আমরা মুকুটমণিপুরের ওখান থেকে বেরাই। এক্স্যাক্টলি তুমি একটু আগে যে বললে না যে একটা ক্যানাল ব্রিজ আছে, ঠিক আছে, ওখান থেকে তো আমাদের টার্নটা নিতে হয় না, তখন আমাদের রাইট টার্ন হয়। ঠিক সেই সময় ও একদম স্টার্টিংয়ে ছিল। আর আমরা না একটু ডিস্টেন্স মেনটেন করি, ঠিক আছে? একটা বাইকের থেকে আরেকটা বাইকের ডিস্টেন্স মোটামুটি একটা ব্রেকিং ডিস্টেন্স রাখি, যেটা হচ্ছে 2 to 3 বাইকের ডিস্টেন্স, মানে বেশ ভালোই ডিস্টেন্স আমরা মেনটেন করি। তো সবার আগে ও ছিল, তো ও ওই টার্নটা নেয়, তারপরই আমরা টার্নটা নিই। এইখান থেকে আমাদের একটা ভয়ানক একটা ঘটনা শুরু হয়, যেটা আমাদের না পুরো তো মানে আমার তো গায়ে কাটা লেগে যাচ্ছে বলতে গিয়ে। যখন টার্নটা নিলাম, টার্নটা নেওয়ার পরে না দেখছি আমাদের যে ফার্স্ট যে রাইডার ছিল সে কোথাও দেখতে পাচ্ছি না তাকে। আমরা ওই ক্যানেলের আশেপাশে গিয়ে দাঁড়িয়ে যাই। আর মানে ওইখান থেকে বাইকটা যখন তোমরা ঘোরালে, রাইট টার্নটা নিলে, তুমি বললে প্রথমে একটা কথা যে তোমরা একটা বাইক থেকে আরেকটা বাইকের ডিস্টেন্স হচ্ছে 2-3টে বাইকের ডিস্টেন্স। 2-3টে বাইকের খুব বেশি ডিস্টেন্সও নয়, খুব বেশি ডিস্টেন্সও নয়। তার সামনের বাইকটাকে দেখছো নেই? হ্যাঁ, যে টার্নটা নিলাম, কারণ ওটা তো ব্লাইন্ড টার্ন, টার্নটা নিলাম আমরা দেখছি ফার্স্ট যে বাইকটা যে ছিল, যে অর্গানাইজ করেছিল, সে নেই, দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এবার আমরা ওই ক্যানালের ওই ব্রিজটার আগে গিয়ে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে আমরা ওয়াকি টকিতে ওকে কানেক্ট করার চেষ্টা করি, কারণ একটা ওয়াকি টকি ওর কাছে ছিল, একটা ওয়াকি টকি আমার কাছে ছিল। তো কানেক্ট করছি, ওয়াকি টকিতে কোনো রেসপন্স পাচ্ছি না ওর কাছ থেকে। এবার ওকে না ফোন করা হচ্ছে কন্টিনিউয়াসলি, দেখছি ফোনটাও রিসিভ করছে না, ফোন বেজে যাচ্ছে, কিছুতেই ওকে কানেক্ট করতে পারছি না। আমরা খুব টেনশনে পড়ে যাই, গেলটা কোথায় ছেলেটা। আশেপাশে 2-1জনকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে দাদা আমরা বলতে পারবো না। তো আমরা ওখানে 15 মিনিট এই খোঁজাখুঁজি, তারপরে একটা মানে চিন্তাধারা আসলো, তাহলে কি ওকে আগে বেরিয়ে গেছে কোথাও। তো আমরা ডিসাইড করলাম না, এটা খুব রিস্কি হয়ে যাবে, কারণ আমরা কত দূরই বা আগে গিয়ে ওকে খুঁজবো। এই সিচুয়েশনের মধ্যে আমরা এই 4জন রাইডার নিজেদের মধ্যে ডিসকাস করতে করতে হঠাৎ আমার পাশের যে রাইডার আছে তার ফোনে আমার বন্ধুটা ফোন করে আমাকে ওই বন্ধুটাকে বলছে আমাকে বাঁচা। আমরা না অবাক হয়ে গেছি, প্রথম আমি বুঝতে পারছি না আমাকে বাঁচা মানে কি। প্রথমে একটা ফোন আসে, মানে ওই যে আমরা কথা বলছিলাম না, কথা বলতে বলতে আমার সঙ্গে যে আরো যে রাইডার আছে, ওই রাইডারদের মধ্যে একজনের কাছে আমার যে বন্ধুটা হারিয়ে গেছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফোন করে। ফোনটা তোলার সাথে সাথেই ও আমার বন্ধুটা বলছে ওই পার থেকে যে আমায় বাঁচা।
বুঝতে পারছো কি বলছি? ও ফোন করেছে 15 মিনিট পরে আমাদেরকে, ফোনে আমাদেরকে বলছে আমাকে বাঁচা। আমরা না ভয় পেয়ে গেছি কথাটা শুনে। আমাকে বাঁচা মানে কি? আমাদের মাথা বুঝে তাহলে তো এটা তো সাঁওতালি এলাকা, কোনো সাঁওতালের জায়গা পড়ে গেল নাকি ওকে নিয়ে চলে গেল, এখন আদিবাসীও থাকতে পারে ওখানে, কি করেছে বুঝতে পারছি না আমরা। আমরা ওকে বলছি তুই কোথায় আছিস, ও বলছে তাড়াতাড়ি এসে আমাকে বাঁচা। আমি বললাম লোকেশনটা দে আমাদেরকে, আমরা এক্ষুনি ঢুকছি ওখানে। আর বুঝতে পারছি এই ঘটনাটা, আমরা বললাম না 6টায় বেরিয়েছি, মোটামুটি তখন প্রায় 7টা বেজে গেছে, ঠিক আছে? আর ওরকম জায়গাটা বেশ ভালোই অন্ধকার, বুঝতে পারছো, আদিবাসী এলাকা। আমাদেরও ভয় লাগছে ওখানে যে কি হতে পারে ওখানে, আমাকে বাঁচা মানে কি। আমরা বললাম যে লোকেশন পাঠা, ও সাথে সাথে একটা লোকেশন পাঠায়। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মোটামুটি 250 মিটার দূরে ওর লোকেশন দেখাচ্ছে, বাদিকে একটা জঙ্গলের ভিতরে। আমরা শিগগিরই বাইক নিয়ে যাই ওখানে। ওখানে ঢুকে দেখছি প্রথম যে সিনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা জঙ্গলের গাছ, গাছের পাশে ওর বাইকটা পুরো পড়ে আছে। আর ও না ঠিক গাছের মধ্যে হেলান দিয়ে মনে হচ্ছে যে ও আর উঠতে চলতে পারছে না। ও একদম উঠতে চলতে পারছে না, ও পুরো ড্রেনড আউট। ও শুধু একটাই বলছে যে আমাকে তোল, আমাকে তোল। আর আমরা ঢোকার সাথে সাথে না 2-3 জন আদিবাসীকে দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আদিবাসীকে দাঁড়িয়ে আছে। এবার আমরা ভয় পেয়ে গেছি আদিবাসী দেখে, বুঝতেই পারছো। তো আমরা সাথে সাথে ওকে গিয়ে বললাম যে কি হয়েছে, তুই এখানে ঢুকলিটা কি করে, এই জঙ্গলে তুই ঢুকলি কি করে, আর এনারা কারা? বলছে আমি বলছি একটুখানি আমাকে 2-5 মিনিট সময় দে, কারণ আমি কিসের মধ্যে দিয়ে গেছি আমি আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না, একটু 5 মিনিট দে। আমার মনে হচ্ছে একটু জল খা, ঠিক আছে? তো একটু জল খেয়ে একটু ও উঠে দাঁড়াতে পারলো। তখন আমাদের ঘটনাটা বলছে যে আমরা যখন বেরাচ্ছি মুকুটমণিপুরের রাস্তাটা দিয়ে, তখন ও বলছে যে আমি না ফিল করতে পারছি আমার বাইকের পিছনে কেউ একটা বসে আছে। আর শুধু বসে নেই, মনে হচ্ছে আমার বডির উপরে না একটা হেলান দিয়ে রয়েছে। তো আমি ওটাতে অতটা গুরুত্ব দেইনি সেই জিনিসটা। যখন আমি টার্নটা নিলাম ক্যানালের দিকটায়, ঠিক আছে, ওদিকে একটা ক্যানেল আছে, সেই ক্যানেল ব্রিজের ওদিকে যখন টার্নটা নিলাম, আমার ঠিক চোখের সামনে দিয়ে একটা সাদা ছায়া টাইপের, বুঝতে পারলাম না কিরকম, চোখের সামনে দিয়ে জাস্ট পাস করে যাচ্ছে রাস্তা দিয়ে এপার থেকে ওপার। আমি যখনই ওই ছায়া মূর্তিটাকে দেখলাম না, আমি আর চোখ ফেরাতে পারিনি। যেদিকে ছায়া মূর্তিটা যাচ্ছে আমিও সেদিকে বাইক নিয়ে চলে আসলাম। আমার সেন্সেস কাজ করা বন্ধ করে দিয়েছে, আমি কোথায় যাচ্ছি কি করছি। আর আরেকটা জিনিস, যে আমি যে পিছনের দিকে তাকাবো, আমার যে আয়নাগুলো আছে না, আমার আয়না দিয়ে আমি পিছনে কাউকে দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক, পুরো কালো। আর আমি পুরো একদম, আর চোখের পলকও আমার পড়ছিল না, আমি একদম পুরো মনে হচ্ছিল যে আমাকে কেউ হিপনোটাইজ করে নিয়েছে। আমি সোজা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। আর এর মধ্যে একটা যে ঘটনাটা ঘটেছে, কেউ আমাকে পিছন থেকে না আমার কানে, আমি বললাম না যে বাইকের পিছনে বসেছিল কেউ ছায়ামূর্তিটা রাখার আগে, কেউ একজন কানে আমাকে এটা বলছে, ব্যাগটা ফেলে দে, ব্যাগটা ফেলে দে। আমি, ও বলছে যে আমি বুঝতে পারলাম না। এটা তোমার বন্ধু শুনেছে? আমার বন্ধু শুনেছে। এইবার ও না অতটা গুরুত্ব দেয়নি, ও ভেবেছে হেলমেট পরা, হয়তো কোনো পাসিং কেউ হয়তো বলছে, কিছু একটা বলেছে, আমি গুরুত্ব দেইনি। কিন্তু আমি যখন এখানে আসি, এখানে এসে না আমাকে এই যে 3-4 জন আদিবাসী আছে না, এরা আমাকে দাঁড় করিয়েছে, কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন, বাইকের সামনে এসে যায়। তখন আমি আমার সেন্সেসে আসি, আমি ব্রেকটা মারি, আর আমি এখানে পড়ে যাই। পড়ে গিয়ে আমি কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যাই। মিনিট 15 পরে আমি তোমাদেরকে জানালাম যে আমি অমুক জায়গায় রয়েছি, ঠিক আছে, তোমরা আসলে। এইবার আমাদেরকে আদিবাসীর লোকেরা বলছে যে আমরা বলছি এখানে কি হয়েছে আর কি ঘটনাটা ঘটেছে আপনাদের সঙ্গে এখানে বলছি। ঠিক এইখানে একটা ক্যানাল আছে, এই যে রাস্তায় যেখানে আমরা বন্ধু পড়ে আছে, এর থেকে আর 500 মিটার ভিতরে গেলে পর একটা ক্যানাল আছে, যে ক্যানালে একটা মেয়ে আর একটা ছেলে দুজনকে ভালোবাসতো। তারা এখানে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করার পরে যে মেয়েটা মারা যায়, তারই ছায়া তোমরা দেখেছো। ও যখন কোনো ছেলেদেরকে দেখে, তখন ও ভাবে যে ওর যে বয়ফ্রেন্ড ছিল, যাকে ভালোবাসে, সে বোধহয় যাচ্ছে তাকে তার সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যে। সে টেনে ওই ক্যানাল অবধি নিয়ে যায়।
ওই ক্যানেলের মধ্যে পড়ে গেলে পর তারপরে তাকে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে এরকম এর আগে 2-3টে ইনসিডেন্ট ঘটেছে, এটা ওখানকার আদিবাসীরা বলেছে। আর আদিবাসীরা এটাও বলেছে যে স্পেশালি যে তোমাদের বয়সী যে ছেলেরা আছে তাদের উপরেই এরকম এরকম জিনিসগুলো ঘটে। আর তোমাদের সঙ্গে ছিল চিকেন, যেটা ওর ব্যাগের মধ্যে ছিল, বলছে যে এইটাতে আরো অ্যাট্রাক্ট করে। তো সাথে সাথে আমরা বুঝে গেছি যে ওই চিকেন তো আর ওই খাবার দাবার তো নিয়ে আর যাওয়া যাবে না। আমরা সাথে সাথে বলি ওই ক্যানালের পাশেই বাবা এটা ফেলে দিয়ে আয়, ওই যাক আমাদের যা গেছে গেছে, আমরা ওখান থেকে ফিরে চলে আসি। এবার ওখান থেকে ওকে আমরা রেডি করে ওখান থেকে যখন ফিরছি, একজন আদিবাসী আমাদেরকে বলছে যে আপনাকে একটা জিনিস বলছি, আপনারা যখন এখান থেকে বেরাবেন পিছনের দিকে কেউ তাকাবেন না, আপনারা আয়নাগুলো ঘুরিয়ে নিন, যাতে আয়নাতেও যেন আপনারা পিছনের দিকে তাকাবেন না, ঠিক আছে? তো আমরা তো বুঝে গেছি, আমরা ঠিক আছে ওখান থেকে বেরোচ্ছি। আর যে ছেলেটার সঙ্গে ঘটনাটা ঘটেছে ওকে আমরা বলেছিলাম তুই মাঝখানে থাকিস, ঠিক আছে, তুই আগে থাকিস না, তুই পিছনে থাকিস না, আমরা এখান থেকে বেরাই আর তুই মাঝখানেই থাকিস, আর তুই পিছনে করে তাকাস না। জানি না ওর মধ্যে কি হলো, ঠিক আছে, আমরা সেদিনকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাই। আমরা একটা নিঃশ্বাস ফেললাম যে ঠিক আছে এরকম জায়গা থেকে বেরিয়েছি। আর আমার বন্ধুটা একটু অলমোস্ট একটু শখের মধ্যে চলে গেছিল, বুঝছো, যেরকম একটা ওর সঙ্গে ঘটনা ঘটেছে। আমরা সেই রাত্রিটা আমরা নিজেদের বাড়ির মধ্যে রয়েছি, আমরা যার যার বাড়িতে রয়েছি। পরের দিনকে যে বন্ধুটার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে ফোন করে ঠিক বিকেলবেলা 5টা নাগাদ, বলছে পার্থ তুই আছিস? আমরা কেন, কি হয়েছে? বলছে না আমার তোর সঙ্গে না খুব জরুরি কথা আছে। আর না ওর ব্যাকগ্রাউন্ডে, ফোনের ব্যাকগ্রাউন্ডে না খুব চিল্লানির আওয়াজ হচ্ছে, মানে কেউ চিল্লাচ্ছে এরকম এরকম একটা ঘটনা আমি শুনতে পাচ্ছি পিছন দিক দিয়ে। তা আমি বলছি কি হয়েছে, বাড়িতে কোনো অশান্তি? বলছে যে হ্যাঁ একটা বাড়িতে অশান্তি চলছে, আমি বুঝতে পারছি না, কালকে আসার পর থেকে না আমার মানে বাড়িতে প্রচণ্ডভাবে অশান্তি চলছে। আমার মা আমাকে বকাবকি করছে, আমার বাবার সঙ্গে মিসবিহেভ করছে, ঠিক আছে। আমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আমি ভাবলাম যে আমাদের রাইডে মনে হয় মানে কি বলতো ওই রাইড গিয়েছি বলে হয়তো একটু আমার মা আপসেট। আর তারপরে তো বাড়িতে এরকম বললাম, খবরটা দিলাম যে এরকম আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তারপর থেকে না তুমুল অশান্তি চলছে বাড়িতে। তো তোরা যদি একটু আসিস তাহলে খুব ভালো হয়, তাহলে একটু বাড়িতে আমার মাকে একটুখানি তাহলে বোঝাতে পারবি। আমরা ঠিক আছে আমরা আসবো, তবে আজকে আসবো না, আমরা কালকে আসছি দিনের বেলা, আজকে বিকেল হয়ে গেছে এখন আর যাবো না তোর বাড়িতে। রাত্রিবেলা ফোন করেছে আবার 10টা নাগাদ, বলছে ভাই প্রচন্ড বিপদে আছি, বাড়িতে মার বিহেভিয়ারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, খুব অ্যাগ্রেসিভ বিহেভ করছে আমার মা। আমার অ্যাগ্রেসিভ বিহেভ করছে কেন, কি হয়েছে? মা অ্যাগ্রেসিভ বিহেভ করছে? ওর মা অ্যাগ্রেসিভ বিহেভ করছে, ও ফোন করে আমাদেরকে সেটা বলছে। আমি বলছি তো মানে কেন, মানে কি হয়েছে ঘটনা, মানে কি তোর মা কি খুবই মানে এটা নিয়ে কি খুবই খারাপ লেগেছে যে তুই আমাদের সঙ্গে রাইডে গেছিস বা কিছু? বলছে আমি বুঝতে পারছি না কি হয়েছে, কিন্তু মাকে না মা বলে আর মনে হচ্ছে না, মাকে কিরকম যেন একটা লাগছে, মানে কিরকম পিকুলিয়ার বিহেভ করছে, চুলগুলো খুলে রেখে কিরকম মানে বিড়বিড় বিড়বিড় করছে, কাছে গেলে পর চিৎকার চেঁচামেচি করছে, বাবাকে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। আমি না মানে ব্যাপারটা না আমার কাছে খুব একটা কিরকম জানি লাগছে। আর একটু তোরা যদি আসিস তাহলে খুব ভালো, একটু সাহসটা পাবো। তো সচরাচর ঠিক আছে বন্ধু বলে কথা, আমি বলছি ঠিক আছে একটা কাজ করছি, আমরা আসছি তোর বাড়িতে। ওই রাত্রিবেলায় আমরা ডিসাইড করেছি যে যাই, গিয়ে দেখি কি হয়েছে ম্যাটারটা। আমরা আরো সেই 4জন যারা রাইডে গিয়েছিলাম আরো সবাইকে জানিয়ে ঠানিয়ে আমরা মোটামুটি ওর বাড়িতে ওই 11টা সাড়ে 11টা নাগাদ ঢুকে যাই, ঠিক আছে। গিয়ে দেখছি বাসন কোসন ফেলে দিচ্ছে ওর মা, এই ঘর থেকে ওই ঘর চলে যাচ্ছে, আর খুব অ্যাগ্রেসিভ চিৎকার চেঁচামেচি করছে, আমি নিয়ে যাব তোকে, আমি নিয়ে যাব তোকে। আমরা বলছি কাকে নিয়ে যাবে, কার কথা বলছে? এবার আমি না সাহস করে গিয়ে বলছি কাকিমা কাকে নিয়ে যাবে? বলছে নিয়ে যাব, আমি নিয়ে যাব। আমি না বললাম কাকে নিয়ে যাব, কি বলছে, কাকুকে কোথাও নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে? বলছে না না কাকুকে না, আমি নিয়ে যাব। তারপরে নিজের মতন কিরকম বিড়বিড় করছে, বলছে তোরা চলে যা এখান থেকে, তোরা চলে যা এখান থেকে, নাহলে ভালো হবে না তোদের সঙ্গে। এইবার আমার বলছি ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তুমি এরকম এরকম বিহেভ করো না, তুমি প্লিজ শান্ত একটা জায়গায় বসো, ঠিক আছে। ঘরে গিয়ে দরজা বন্ধ করছে, কিছু বাড়ি মারছে, ঠিক আছে, দেওয়ালে বাড়ি মারছে, একটা পিকুলিয়ার। তখন আমরা বুঝে গেছি যে কিছু একটা অন্য ব্যাপার, এটা নর্মাল ব্যাপার না, এটা রাইডের সঙ্গে কোনো কিছু লিঙ্ক নেই। তো তখন আমাদের মধ্যে থেকে একটা বন্ধু আছে যে না খুব পুজো আচ্ছা করে আর কি, তো সে বলছে
দাঁড়া, আমি একজনের সঙ্গে কথা বলছি ফোনে, তো তার কাছ থেকে একটু ওপিনিয়ন নিই যে এরকম সিচুয়েশনে কি করা যাবে। আর সেই রাত্রে আমরা ডিসাইড করি যে ওর বাড়িতে আমরা থেকে যাব ওর সঙ্গে, কারণ এরকম একটা বিপদের মধ্যে পড়েছে, আমরা যদি চলে আসি না খুব খারাপ লাগবে জিনিসটা। তো আমরা বলেছি ঠিক আছে। তখন আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, ওকে বলছি তুই টেনশন করিস না, তুই ভয় পাস না, তুই শক্ত থাক, আর কাকুকে একটু সামলা। কাকু তো একদম খুব মানে কাঁদো কাঁদো অবস্থা, নিজের বউকে একটা অন্য রূপে দেখছে। এর মধ্যে যখন এই জিনিসটা ঘটতে ঘটতে 12টা বেজে গেছে, ওই কাকিমার না গলার ভয়েসটা ডাবল ভয়েসের মতন হয়ে গেছে, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। তখনই আমরা বুঝে গেছি যে এটা এটা নর্মাল সিচুয়েশন না। আমরা বলছি তাড়াতাড়ি ফোন লাগা। আমাদের একজন চেনা জানা একজন মানে তান্ত্রিক তন্ত্র সাধনা করে আর কি, খুব ভালো মাপের আর কি, ওনাকে বলছি ওনাকে তাড়াতাড়ি ফোন লাগা আর বল যে আমাদের এরকম একটা বন্ধুর সঙ্গে এরকম হয়েছে, তার মা না কিরকম একটা পিকুলিয়ার বিহেভ করছে, তো উনি ওখান থেকে বলে দেবে, উনি যদি আসতে পারে তো খুব ভালো, উনি বলে দেবে। আমরা ফোন লাগাই, কিন্তু আমাদের সত্যি কথা সেই সময় না আমাদের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। রাত্রিবেলা 12টা 15 নাগাদ ফোন করা হয় ওনাকে। উনি বলছে যে আমি তো এখন কলকাতায় নেই, আমি একটু কামাখ্যা এসেছি, আমি এখানে একটা তন্ত্র সাধনা করব, কামাখ্যা থেকে ফিরতে আমার 3 দিন সময় লাগবে, 3 দিন পরই আমি তোমাদের ওখানে গিয়ে জিনিসটা বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে। এখন আমরা চিন্তা করছি 3 দিন আমি কাকিমাকে কি করে সামলাবো, বা আমরা এই 3 দিন কি করে সামলাবো, প্লাস আমাদেরও তো তখন চাকরি বাকরি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সারাক্ষণ তোর বাড়িতে বসে থাকতে পারবো না। আর এরকম সিচুয়েশন না আরো আরো উগ্র হয়ে যাচ্ছে, যত রাত বাড়ছে কাকিমা একটা উগ্রতায় চলে যাচ্ছে, কাউকে সামনে আসতে দিচ্ছে না, গায়ের জোর বেড়ে গেছে। কাকু একবার সামলাতে গেছে, কাকুকে এক ধাক্কা মেরেছে, যে কাকু ছিটকে গিয়ে পড়েছে। তো আমরা বলেছি কাকু কাছাকাছি যাবেন না এখন, ঠিক আছে আপনি এখানে বসুন, আমরা বুঝতে পেরেছি, আমরা দাদার সঙ্গে কথা বলেছি, এবার দাদা কিছু একটা বলবে আমাকে। তো এর মধ্যে ওখান থেকে যে তান্ত্রিক রয়েছে সে আমাদেরকে ফোন করে বলছে যে শোনো, তোমরা যেখানে আছো আর যেই জিনিসটা ঘটছে এটা খুব একটা সুবিধার না, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমাদেরকে একটা জিনিস বলছি, রাত্রিবেলা সেই জিনিসটা করো। আর রাত্রিবেলা কি করবে, ওনাকে একটা ঘরে আটকে রাখো, ওনাকে ঘর থেকে বেরোতে দিতে হবে না। আমরা ঘরটা বাইরে দিয়ে হ্যাশ বলছিল, আমরা তালা লাগিয়ে দিই যাতে কাকিমা বেরাতে না পারে, ঠিক আছে। বলছে যে আজকে রাতটা ওনাকে এরকমভাবে রাখো, দিনের দিনের বেলা ওনার প্রভাবটা কমে যাবে, উনি এরকম ব্যবহার করবে না, কিন্তু রাত বাড়লে পরেই জিনিসটা হবে। তা বললাম যে এইখান থেকে তো আপনি আসবেন তো 3 দিন পরে, তো এনার সঙ্গে তো আমাদের তো অত ক্ষমতা নেই যে ওনাকে আটকে রাখবো, আমরা তো বিপদের মধ্যে পড়েছি। তখন বলছে আমি একটা তোমাকে একটা জিনিস বলছি, তোমরা সেই জিনিসটা করো। বললাম এটা কে করবে, মানে আমি করব না আমার বন্ধুটা করবে? বলছে তোমার বন্ধুটাকে সবার আগে করতে হবে এই জিনিসটা, কারণ যে জিনিসটা ঘটেছে সেটা কোনো নর্মাল কিছু ঘটেনি, একটা খুব অ্যাবনর্মাল জিনিস ঘটেছে, খুবই ভয়ানক একটা জিনিস ঘটেছে। আর সেটার জন্যে আমি যতক্ষণ না কলকাতায় আসছি ততক্ষণ ওই ওই ভদ্রমহিলাকে বলবে একটু সেফ থাকতে, ওনাকে যতটা পারবে আটকে রাখো, আর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো না, তোমাদের কিন্তু বিপদ ঘটবে। আমরা টেনশনে পড়ে গেছি এই মধ্যে যে রে এখন আমরা কি করে বেরাবো, কারণ পুরো ঘটনার সঙ্গে তো আমরাও জড়িয়ে রয়েছি না, আমাদেরও এখন খারাপ লাগছে, ভয় লাগছে। এখন একে অপরের দিকে তাকাচ্ছি আমরা, কি হয়েছে পুরো জিনিসটা তো আমাদেরকে তান্ত্রিক মশাই কিছুই বলছে না আমাদেরকে পুরো জিনিসটা খুলে। তা আমাদেরকে বললো যে তান্ত্রিক সেই সময় জানালো যে তোমরা একটা যে কোনো হনুমান মন্দিরে যাবে, এবার দেখবে হনুমান মন্দিরে না 2 রকমের মূর্তি থাকে, একটাকে যেটা পুরোহিত পুজো করে, আর একটাকে দেখবে কোনো বট গাছের তলায় একটা মূর্তি থাকে যেটাকে আমরা পুজো করি, মানে আমরা নর্মাল মানুষে গিয়ে পুজো করি, গায়ে সিঁদুর লাগাই, চামেলির তেল দিয়ে পুজো করি। তো আমাদের বুঝলে 2টো থাকবেই হনুমান মন্দিরে। তো আমাদেরকে বললো যেই মূর্তিটাকে আমরা পুজো করি, মানে আমরা যে কমন মানুষ যারা গিয়ে যেই মূর্তিটার উপরে সিঁদুর দিই, চামেলির তেল লাগাই, সেই মূর্তিটার থেকে সিঁদুর কালেক্ট করে নিয়ে আসতে হবে তোমাকে, কাঁধের থেকে হোক বডির থেকে হোক, সেই সিঁদুরটা নিয়ে আসবে একটু, নিয়ে এসে তোমার প্রত্যেকটা দরজার মধ্যে লাগাবে সিঁদুরটা দিয়ে, আর নিজেরা ওই সিঁদুরটা নিজেদের কপালে লাগাবে যখন ওই ভদ্রমহিলার সামনে যাবে বা কখন ওটা লাগাবে, আর ভদ্রমহিলাকে যতটা পারবে দিনের বেলা সিঁদুরটা একটু লাগিয়ে দিতে, ছুঁয়ে দেবে ওনার কপালে হোক গায়ে হোক, ঠিক আছে, তাতে একটু রিলিফ পাবে।
যথারীতি আমরা বললাম ঠিক আছে আজকে রাত্রিবেলাটা তাহলে কি করে কাটাবো, বলে তুমি বন্ধ করে তোমরা চলে যাও, কিচ্ছু করবে না, আমি এখান থেকে যেটুকুনি করার আমি করে দেবো এখান থেকে বসে, যাতে তোমাদের ক্ষতিটা না হয়। আমি বললাম ঠিক আছে। তো আমরা সেই রাত্রিবেলা বললাম যে তাহলে কি করবো, থাকবো না বেরিয়ে যাবো। তো আমার বন্ধুরা বললো না না তোরা থেকে যা, আমি আর বাবা একা রয়েছি, কি না কি ঘটবে, আবার রাত্রিবেলা তোকে ডাকবো, তোরা আবার আসবি। তাহলে ঠিক আছে চল আমরা রাত্রিবেলা থেকে যাই তোর ওখানে। তো আমরা ওর সঙ্গে থেকে যাই রাত্রিবেলা। সেই রাত্রিবেলায় তো তুমুল চিৎকার চেঁচামেচি, মানে দরজা ভেঙে ফেলবে বলা, আমাকে বেরাতে দে এখান থেকে, আমি নিয়েই যাবো তোদেরকে, আমি নিয়েই যাবো। আমরা না খুব মানে ইরিটেট হয়ে যাচ্ছি, ভয়ও লাগছে, একটা টিপিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি সেখানে। কি করা যায়? তো বলছে যে কান্দিস না, আমরা ঠিক চুপচাপ শুয়ে পড়। আমরা বাইরে ওই যেখানে আসে না লিভিং রুম, ওই লিভিং রুমেই আমরা ডিসাইড করেছি আমরা ওই কাকুকে নিয়ে আমরা ওইখানেই একজোট হয়ে বসে ওখানেই ঘুমাবো, যা হবে কাল সকালবেলার দিকে আমরা করবো। কোনো মতে সেই রাতটা আমরা কাটাই। কাটিয়ে আমরা সকাল সকাল 6টা নাগাদ আমরা হনুমান মন্দির চলে আসি। এসে সবার আগে আমরা যেটা করি যে একটু পুজো করে নিই, মূর্তিটাকে নিয়ে ওইখান থেকে সিঁদুরটা একটু কালেক্ট করি। কালেক্ট করে নিয়ে এসে সবার আগে নিজেদের গায়ে বলেছে ছোঁয়াতে, আর বাড়ির যে দরজাগুলো আছে, সদর দরজা হোক যেই দরজাগুলো আছে সব দরজা একটু লাগাতে। সেগুলো লাগিয়ে দেখলাম সকালবেলা ছিটকানি খুলে যে কাকিমা শুয়ে আছে, মানে খুব একটা মানে ভালো পজিশনে শুয়ে নেই, মানে মনে হচ্ছে রাত্রিবেলা কিছু একটা ধকল গেছে, বুঝতেই পারছো যে রাত্রে সারা রাত্রির কিরকম গেছে আমাদের উপর দিয়ে, তখন শুয়ে আছে। আমরা আগে ওই ছেলে গিয়ে না ওই সিঁদুরটা আস্তে করে মাথায় লাগিয়ে দেয়। ওইটা লাগানোর পরে কাকিমা একদম গভীর ঘুমে রয়েছে, মানে কেউ ডাকলে পরেও উঠছে না, সাড়া দিচ্ছে না, ঘুমিয়ে আছে। আমরা চল ঠিক আছে আমরা বাড়ি যাই আজকে, ফ্রেশ হয়ে বিকেলবেলা দরকার হলে আবার আসবো। তো ওরা বলে ঠিক আছে তাহলে তোরা যা, সারা রাত তো তোদের ঘুমায়নি, এই প্রসেসটা হয়ে গেছে, আর ওই তান্ত্রিক মশাই যদি ফোন করে তাহলে একটু বলিস এরপরে আমরা কি করব, ঠিক আছে? তো তখন আমরা আমাদের বাড়ি চলে যাই, ওর বাড়িতে থাকে, ওরা খাবার দাবার খায়। আবার দুপুরবেলা ইন্টেন্সিটিটা অতটাও বেশি না হলে পর ফোন করলো যে মা আবার ওরকম বিহেভ করছে, কাউকে কাছে আসতে দিচ্ছে না, কিন্তু ওই ইন্টেন্সিটি যে পাগলামোটা রাত্রিবেলা করছিল যেরকম, ওরও অতটাও হচ্ছে না, কিন্তু হালকা ফুলকা হচ্ছে। কিছু খেতে চাইছে না মা, ঠিক আছে, শুধু বলছে আমায় মাংস এনে দে, আমায় মাংস এনে দে। আমি বলছি মাংস এনে দে, ঠিক আছে। আনলাম তোর বাড়িতে মাংস আছে? বলছে হ্যাঁ মাংস আছে। আনলাম তাহলে একটু রান্না করে দে কাকিমাকে, যদি খেতে চায় একটু কিছু খায়। তো বলছে রান্না করা মাংস চাইছে না, কাঁচা মাংস চাইছে। না সর্বনাশ করেছে। ভাবলাম যে তুই একটা কাজ কর, আমি আবার কাঁচা মাংস চাইছিল, কাঁচা মাংস চাইছে, এই যে কাঁচা মাংস দে। কোনো স্নান করছে না, বুঝতে পারছো? পরের দিন গিয়ে চুল পুরো খোলা, মানে মানে খুব বাজে অবস্থা, একটা নাইটি পরে বসে আছে, মানে খুব ভয় লাগছে দেখে, চোখগুলো লাল লাল হয়ে গেছে এরকম আর কি, কিন্তু ইন্টেন্সিটিটা অনেকটা কম ছিল। আর তখনই ওকে বলছে যে তুই কাঁচা মাংস দে। ও না ভয় পেয়ে গেছে, বলছে আমি আমি দরজা বন্ধ করে দিচ্ছি বাবা, আর তোমার যা লাগবে লাগবে। তো দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ও বলছে যে এবার তো বিকেল হচ্ছে, ওর তো আরো বুকে ভয় হচ্ছে যে যত সন্ধে হচ্ছে, যত রাত যাবে, উগ্রতাটা তো বেড়ে যাবে, তার পাওয়ারটা বেড়ে যাচ্ছে, তার রাগটা বেড়ে যাচ্ছে। ও বলছে যে আমি কি করব। আবার তান্ত্রিক মশাইকে ফোন করা হলো, তান্ত্রিক মশাইকে জানানোর পর বলছে দেখো তোমাদের তো এইভাবেই কাটাতে হবে, ওই সিঁদুরটা আপাতত লাগাও, আর এইভাবেই বন্ধ করে রাখো, অনেক কিছু চাইবে, তুমি দেওয়ার চেষ্টা করো না, যদি পারো এমনি খাবার খাওয়াতে একটু খাওয়াও, আর যদি না পারো তোমরা বাইরে থাকো, রাত্রিবেলা ওনার ঘরে তোমরা যেও না, বাইরে থেকে বন্ধ করে রাখবে ওনাকে, ওনাকে যেন বাড়ির বাইরে যেন উনি না যায়, যে করেও ওনাকে বাড়ির ভিতরেই তোমাকে আটকে রাখতে হবে। আমি আর একটা দিন তোমরা সহ্য করে নাও এইভাবে, তারপরে আমি এসে পুরো জিনিসটা দেখে আমি তোমাদেরকে বলবো কি হয়েছে, কি কি প্রসেস আছে সেগুলো আমি করে দেবো, তোমার চিন্তা নেই। আমরা তখন আমি বলছি যে কিছুটা একটা ওখান দিয়ে করুন, যে অ্যাটলিস্ট এখানে শান্ত থাকুক, মানে এবার আশেপাশের লোকেরাও তো চলে আসে, জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর মার সঙ্গে, তো কোনো উত্তর দিতে পারছে না, বলছে মার শরীর খারাপ, মার এই হ্যানা তানা, যাই হোক। আর ওর বাবা না এই জিনিসটা বাইরে কাউকে বলতে চাইছিল না, যে কোনো রিলেটিভকে ডাকবে যে তোমরা আসো এই করো, ওটা করতে চাইছে না। কারণ জেনারেলি এইগুলো যখন হয়, যদি বাইরের রিলেটিভকে ডাকে না, সবার আগে বলে কি আরে ডাক্তার দেখা, একটুখানি সাইকোলজিস্ট দেখা,
কিন্তু আমরা তো তখন বুঝে গেছি ব্যাপারটা তো আর ডাক্তারের হাতে নেই, সাইকোলজিস্টের হাতে নেই, জিনিসটা অন্য জায়গায় চলে গেছে। আর এখানে তো অনেকেই আছে যারা এই জিনিসটা বিশ্বাস করে না। তো আমার অনেকেই আছে বিশ্বাস করে না, সবার আগেই ডাক্তার হয়তো কোনো ট্রমার মধ্যে চলে গেছে বা অন্য কিছু হতে পারে, এই জায়গাটা চলে যায়। তো ওর বাবা একটু বুদ্ধিমান ছিল, ওর বাবা বলেছিল এটা আমাদের মধ্যেই থাকুক, আর তো একটা দিনের ব্যাপার, যদি হয় তো খুব ভালো, আমরা ঠিক করে নেবো নিজেদের মধ্যে, জিনিসটা বাইরে ছড়াবে না। একটা দিন ও সে কোনো মতে ওর বাবা আর ছেলে কাটিয়েছে, আমরা মাঝে সাঝে আসছিলাম দেখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। আমাদেরও বুকে ভয় রয়েছে যে কি জিনিস বুঝতেও তো পারছি না আমরা, ঠিক আছে। তো যাই হোক, তারপর আবার তান্ত্রিক মশাইকে আবার যে 3 নম্বর দিন ফোন করবো, বলছি একটু আসো না, একটু এসে দেখে দিয়ে যাও, ঠিক আছে। বলছে আমি আসছি, আমি অন দা ওয়েই আছি, আমি আসছি, আমাকে ঘন্টা 3 থেকে 4 সময় দে, আমরা তোদের লোকেশনে চলে আসবো, ঠিক আছে। তো আমরা একটু নিঃশ্বাসটা ফেললাম, আমরা শান্তির নিঃশ্বাস যাকে বলে, চলো আসছে, আমরা কিছু তো শক্তি পাবো, আমরা কিছু তো সাহস পাবো। তো 3-4 ঘন্টা আমরা ওদের বাড়িতে রয়েছি। এর মধ্যে তান্ত্রিক যে ছিল সে ফোন করে বলছে তোদের লোকেশনে আমি এসে গেছি, তোরা সবাই বাইরে আয়, ওনাকে ঘরের মধ্যে আটকে রাখবি, তোরা বাইরে আয় সবাই মিলে, ঠিক আছে। তো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে ওনাকে বলছি যে ভিতরে রয়েছে, বলছে আমি ভিতরে প্রবেশ করার আগে তোদেরকে বলে দিচ্ছি, এখানে এই যে তোদেরকে সবার আগে একটা জিনিস করবো, হচ্ছে দেহ বন্ধন করেছে, তান্ত্রিকের দেহ বন্ধন করেছে আমাদের, যে আমাদের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। বলছে যে তোরা যদি ভিতরে থাকিস তাহলে আমি তোদেরকে একটা জিনিস করব, তোরা সেই জিনিসটা কর, তোদের দেহ বন্ধন করে দেবো, তারপরেই তোরা কিন্তু ভিতরে যাবি। আর তোদের হেল্প কিন্তু আমার লাগবে, আমি একা, আমার যে সঙ্গে যে 2জন আছে এদেরকে নিলে হবে না, তোদেরকেও লাগবে। এবার তখন না আমরা বুঝতে পারিনি ম্যাটারটা, তোদেরকেও লাগবে মানে কি বলতে চেয়েছে, ঠিক আছে। আমরা বলছি ঠিক আছে যাবো বাবা। তো বলছে চল। ঘরে ঢোকার আগে উনি কিছু একটা, মানে যে মেন যে গেটটা আছে না সদর দরজা দিয়ে ঢোকার আগে, কিছু একটা দাঁড়িয়ে বললো এখানে দাঁড়া, আমি একটা জিনিস করব। একটা জিনিস করলো, 5 মিনিট ধরে কিছু হয়তো মন্ত্র পড়লো, নিজেদের মধ্যে জপ টপ কিছু একটা করলো, করে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে ও বলছে যে তোমরা লিভিং রুমে দাঁড়াও এক জায়গায়, কেউ কিন্তু আলাদা হবে না, কেউ কোনো ডাক দিলে, কোনো সারা শব্দ দিলে সেই দিকে যাবে না, কিন্তু এখন অনেক কিছু ঘটবে, তোমরা কিন্তু শুধু এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমারও গলার যদি আওয়াজ পাও তাও কিন্তু তোমরা রেসপন্ড করবে না, ঠিক আছে। কেউ রেসপন্ড করবে না, অনেক রকম কথা কিন্তু এখন তোমাদেরকে শুনতে হবে, ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে। বলছে আমি একমাত্র ঘরে ঢুকবো, আর কেউ ঘরে ঢুকবে না। ওর চেলাদেরকে বললো তোমরা যে এই গেটটার সামনে 2জন দাঁড়াও, আর ওদের মধ্যে কিছু একটা কথা বললো, হয়তো ওনাদের কোনো কোড ওয়ার্ড থাকবে, যে কোড ওয়ার্ডটা যদি উনি ভিতর থেকে যদি বলে তাহলে চেলারা ভিতরে গিয়ে হয়তো কিছু অ্যাকশন নিতে পারে, সেটা ওদের ইন্টারনাল ব্যাপার ছিল। আমরা বাইরে দিয়ে, মানে ওই লিভিং রুম দিয়ে আর কি দেখছি কি হচ্ছে। তো উনি ঢুকলো, ঢোকার পরে না বিভৎস রকমের চিৎকার, তুই চলে যা, তুই চলে যা। আমরা শুধু ওই কাকিমার আওয়াজ শুনতে পাচ্ছি বাইরে দিয়ে, তুই চলে যা, নাহলে কিন্তু মেরে ফেলবো তোদেরকে, তোদের সবাইকে মেরে ফেলবো, তোকে তো মারবই, তার সঙ্গে বাইরে যে কজন রয়েছে, ওই যে 5 জন দাঁড়িয়ে আছে বাইরে, ওই 5 জনকেও কিন্তু মেরে দেবো, কাউকে ছাড়বো না, ঠিক আছে, তুই চলে যা। বলছে চলে যা মানে তুই কে? তখন তান্ত্রিক জোরে বলছে তুই কে? বলছে আমি কে তোকে জানতে হবে না, আমি এখান থেকে একজনকে নিয়ে যাব, আর তার জন্যই আমি এসছি। বলছে কাকে নিয়ে যাবি? বলছে না বলবো না কাকে নিয়ে যাব, কিন্তু একজনকে নিয়ে যাব, তার জন্যই আমি এসছি এখানে। তান্ত্রিক অনেকক্ষণ চেষ্টা করছে নিজে মন্ত্র পড়া, তারপরে ওদের অনেক ক্রিয়া থাকে, সেই ক্রিয়াগুলো করতে করতে আস্তে 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 কাকিমার দেখলাম গলার আওয়াজটা অনেকটা নরম হলো, ঠিক আছে। কি ঘটনা ঘটেছে আমরা তারপরে আর বুঝতে পারলাম না, কারণ একদমই দেখলাম যে পুরো নিস্তব্ধ হয়ে গেল। নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে উনি দরজাটা খুললো, খুলে বাইরে বেরিয়ে আসলো তান্ত্রিক। তান্ত্রিক এসে বলল যে এখন আমার যে বন্ধুটার মা ছিল তাকে বলছে এখন উনি ঘুমাচ্ছে, ঠিক আছে, যা বিপদ ছিল, যেটা এসছিল ওনার উপরে, সেটাকে আমি আমি ওই যে বলে না অনেক সময় এদেরকে ওই একটা হয় না লেবু লঙ্কা বা টোটকার মধ্যে ভরে নিয়ে চলে যায়, বুঝেছো, তো এরকম কিছু একটা বোধ বলছে আমি এটাকে নিয়ে চলে যাব। আমরা যে হয়েছিল ওটা কি এবার বলবে, যে কি ঘটনাটা ঘটেছিল। তো
তো তখন আর কি তান্ত্রিক বলে আমি বলছি কি ঘটনা ঘটেছিল, কিন্তু তার আগে তোরা বল তোরা কি করেছিস। আমরা কি করেছি মানে, বলছে এই জিনিসটা তোদের সঙ্গেই হয়েছে, তোদের সঙ্গেই এসছে, আর তোরাই এটা হচ্ছে আসল মূল কারণ, যে কারণে তোদেরকে বলেছিলাম তোরা ঘরে বাইরে বেরাবি না, তোদেরকে থাকতে হবে এখানে। আর তো আমি বললাম যে কি হয়েছিল বলতো, বলছে তুই চিন্তা করে দেখ তোরা কি করেছিলিস। তখন আমাদের মাথায় স্ট্রাইক করে ওই মুকুটমণিপুরের ঘটনাটা, যে বাইক নিয়ে পড়ে গেছিল। তখন আমরা বলছিলাম যে এরকম আমরা না চিকেন নিয়ে ফিরছিলাম, এরকম ঘটনা ঘটেছিল। তখন বলছে হ্যাঁ এই যে জিনিসটা হয়েছিল, তখন বলছে যে এখানে দুজন ছিল, একজন বাইকের পিছনে বসেছিল, যে তোর বন্ধুকে বলেছিল ব্যাগটা দিয়ে ফেলে দে, ব্যাগটা ফেলে দে বলেছিল কি, বলছে হ্যাঁ। তখন বলছে যে আমি ও ভিতরে গিয়ে পুরো ঘটনাটা শুনেছি কি হয়েছে, তারপরেই আমি তাকে মানে ওই ক্যাপচার করে বা যেটা হয় না যে ভরে নিয়েছি তাকে। তোদের চিন্তা নেই, কিন্তু ঘটনাটা বলছি তোরা যে জিনিসটা করেছিস সেটা খুবই মানে ডেঞ্জারাস। তোদের একজনের প্রাণ তো যেতই যেত, বাকিদেরও হয়তো চলে যেত, কিন্তু তোদের মধ্যে একজনের প্রাণ যেত, যাকে বলেছিল ব্যাগটা ফেলে দে। ওই ব্যাগের মধ্যে ছিল চিকেন, আর ওর বাইকে একটা ওই মেয়ের অবয়ব বা যেটাকে বলা হয় না, ওই একটা এন্টিটি ওর বাইকে বসেছিল। সাথে ওইখানেই আরেকটা এন্টিটি ছিল, যে এন্টিটিটা জঙ্গলের মধ্যে পাস করেছিল, যেখানে ওকে নিয়ে গেছিল, সেখানে দুটো এন্টিটি ছিল। তো ও বলছে যে চিকেনটা তো তোরা ওখানে ফেলে দিয়ে চলে এসেছিলিস, ওই এন্টিটিটা তোদের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু যেই এন্টিটিটা তোদের বাইকের পিছনে বসেছিল, যে বলেছিল ব্যাগটা ফেলে দে, ওর ওই চিকেনের দিকে একটা লোভ ছিল, ওই চিকেনটাকে খাওয়ার চেষ্টা করেছিল। তোরা দিসনি, ও তোর এই বন্ধুর সঙ্গে বাইকে করে ওর বাড়িতে আসে, বাড়িতে প্রবেশ করে, আর সেটাই ওই কাকিমার উপরে ভর করে। সেই ভরটা করেছে, তার ভরটা করার পরে সে চিকেন চেয়েছিল চিকেনটা খাওয়ার জন্য। আর তার সঙ্গে ওর এটাও লেগেছিল যে তোর বন্ধুটাকে পছন্দ হয়েছিল, কারণ তোর বন্ধুটা কিন্তু কোনো ক্ষতি করেনি যখন বাইকে করে আসছিল, তোর বন্ধুটার ক্ষতি করেনি, কিন্তু তোর বন্ধুটা ক্ষতি করতো, তোর বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে যেত। এটাই ছিল ওর প্ল্যান। তোরা ঠিক সময় আমাদেরকে ফোন করে বলেছিস বলে আজকে ওর প্রাণটা বেঁচে গেল। এবার শুধু তাই হতো না, কারণ তোরাও সেই জায়গাটাতে ছিলিস, ওই এন্টিটিটা তোদেরকেও দেখেছে, তো হয়তো একে তো নিয়ে যেতই, সঙ্গে করে তোদের মধ্যে থেকেও হয়তো কয়েকজনকেও নিয়ে যেত। তো তোরা খুব মানে ভাগ্যবান যে আজকে আমি এসছি আর এই এন্টিটির সঙ্গে লড়েছি, লড়ে আমি এন্টিটিটাকে নিয়ে যাচ্ছি। এটাকে জানো তো, এন্টিটিকে কোনোদিন ডিস্ট্রয় করা যায় না, এনার্জি ডিস্ট্রয় করা যায় না। তো বলছে আমি এটা নিয়ে গিয়ে আমি এটা ঠিক জায়গা মতন করে দেবো, কাজ তোদের কোনো চিন্তা নেই, কিন্তু তোরা খুব সাবধানে থাকিস। তোরা এরকম জিনিসপত্র কিন্তু আর কোনোদিন করিস না। তোরা যেখানেই যা, তোরা যখন কোথাও খাবি, চিকেন খাবি, সেটা না নিয়ে আর ক্যারি করে আসিস না, তোরা ওখানে ফেলে দিয়ে আয়। তোরা কোনো কিছু এরকম ক্যারি করবি না যেটা থেকে এরকম ইনসিডেন্ট ঘটা চলে। এই সব ইনসিডেন্টসে কিন্তু অনেকেরই প্রাণ চলে যায়, কিন্তু সেটা কিন্তু কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারার আগেই কিন্তু ঘটনাটা ঘটে যায়। এখানে বলছে যে তোর মার যে এখন যে মানে অবস্থাটা রয়েছে, ওনাকে রিকভার করতে মোটামুটি মাস দেড়েকের মতো সময় লাগবে পুরো জায়গাটাকে রিকভারি করতে। আর আরেকটা জিনিস তোকে করতে হবে, প্রত্যেক দিন তোদেরকে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, মানে আমার বাড়িতে হোক, আমার সঙ্গে আরো যারা রাইডার ছিল প্রত্যেকের বাড়িতে বলছে তোরা পুজো করা শুরু কর। দুবেলা করে পুজো দিবি, একটা হচ্ছে ওই সকালবেলা স্নান করে উঠে একবার পুজো দিবি, একবার সন্ধ্যেবেলা পুজো দিবি। আর ধূপ সবসময় বাড়িতে দিবি সন্ধ্যেবেলায়, তাতে তোরা কিন্তু একটু ভালো থাকবি, তোদের আর কোনো প্রবলেমস হবে না, বিপত্তি আসবে না তোদের। আর পারলে একটু হনুমান চালিসা পড়বি, আর পারলে একটু মন্দিরে যাবি। তোরা এই জিনিসটা তোদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি এখন করতে হবে, কারণ আমি যেটা করা সেটা করে দিয়েছি, কিন্তু এরপরে আমি বলতে পারবো না যে আরো কিছু আছে কিনা তোদের পিছনে, কারণ তোরা এমন একটা জায়গায় গেছিলিস, জায়গাটা খুব একটা সুবিধার না। বললাম যে ঠিক আছে তাহলে তাই করা যাবে। ওদিকে তো কাকু তো কাকিমাকে নিয়ে একটু বসে আছে ঘরের ভিতরে, যে ঠিক আছে এখন অনেকটা ঘুমাচ্ছে। আমরা নিজেদের মধ্যে কথা করছি, বলছি যে আচ্ছা তান্ত্রিক বাবা আছে,
বেঁচে গেছি। এবার যে তান্ত্রিক বাবার কথা বলছিলাম না, ইনি না খুব সিদ্ধ পুরুষ, ইনি না কামাখ্যায় মানে যায় পুজো বা তন্ত্র সাধনা করতে, খুবই মানে পাওয়ারফুল লোক। আজকে উনি বেঁচে নেই, ঠিক আছে। তো আমরা মানে ওনাকে খুব বিশ্বাস করতাম, সে সময় খুব মানতাম, আমাদের উপরে কোনো ক্ষতি আসতো না। তবে আমাদের এই যারা যে রাইডিং যে আমরা করি, আমরা এত কিছুর মধ্যে দিয়ে ফেস করি না, যে তখন মানে এইগুলো আসার পরে খুব সুপার ন্যাচারাল লাগে, খুব মানে অ্যাবনর্মাল লাগে। আর তখন না আমরা আমাদের ব্রেন কাজ করে না যে আমরা কি করব। আচ্ছা, তোমরা রাতের বেলাও রাইড করো না? একদম রাত্রিবেলা রাইড করি, আর ঘটনা সব রাত্রিবেলাই ঘটে, সব রাত্রিবেলা ঘটে। এই যে যে ঘটনাটা তোমাকে বললাম, এই ঘটনাটা তো ঘটেছে তোমার ওই 7টা 7:30টার সময়। আচ্ছা। আর মোটামুটি আমরা তো কলকাতা বাড়িতে পৌঁছেছি সেদিনকে 11টা 11:30টার সময়। এইবার রাত্রিবেলাই তো পুরো ঘটনাটা ঘটেছে। ওর সঙ্গে যে এন্টিটিটা ছিল সেটা বাড়িতে গেছে, রাত্রিবেলা সেই এন্টিটিটা ওর মার উপরে ভর করেছে। তারপরের দিন থেকে ওর মার পুরো বিহেভিয়ারাল চেঞ্জ। বিকেলবেলা আমরা যাই। ঘটনাটা বেশ ক্রিপি ছিল যখন তুমি বললে যে পেছন থেকে কেউ একজন ওকে বলছে ব্যাগটা ফেলে দে। একদম এই জায়গাটা আমার ভীষণ ক্রিপি লেগেছে। মানে আমি যদি বাইক চালানোর সময় এরকম কোনো কিছু ফিল করি, আমি তো মনে হয় বাইকের হ্যান্ডেল ফ্যান্ডেল ছেড়েই দেবো। এটা এখানেও তো তোমার বিপদ না, তুমি যদি বাইকের হ্যান্ডেল ছেড়ে দাও তোমার অ্যাক্সিডেন্ট হবেই। আর তুমি যে তোমার পিছনে রয়েছে, বলো যে কোনো একটা সাধারণ মানুষ যে দেখছে লুকিং গ্লাস থেকে যে পেছনে কেউ নেই, বাট স্টিল তার কানে আসছে যে ব্যাগটা ফেলে দে, ঠিক আছে, ওই টাইমে তো তার সেন্স কাজই করবে না। শুধু এবার ওখানে তো আরেকটা ইনস্ট্যান্স হয়েছে না, যখন ব্যাগটা ফেলে দিয়েছে সামনে দিয়ে তো আরেকটা ছায়া সাদা অবয়ব টাইপের দেখেছে, যেটা ও আর চোখ ফেরাতে পারছে না। ও তো দুদিক দিয়ে ফেসে গেছে, ওর তো কিছুই কাজ করছে না, ও তো পুরো একদম মোহিত হয়ে গেছে যে আমি কে যাচ্ছে যাই ওদিকে চলে যাই। আর পিছনে যে বসে আছে সে কি বলছে তখনও হয়তো ওর কানে যাচ্ছে না, সে দাঁড়াচ্ছেও না, সে জঙ্গলে ঢুকে গেছে। এবার ওর সঙ্গে যে জিনিসটা হচ্ছে তো কোনো একটা সিঙ্গেল এন্টিটিতে হয়নি, দুখানা এন্টিটি চলে এসছে ওখানে। আর খুবই ক্রিপি ব্যাপার। তুমি বুঝতে পারছো, মুকুটমণিপুরের মতন জায়গায় এইগুলো কিন্তু ঘটে, দুপাশে জঙ্গল। তুমি মুকুটমণিপুরের ঘটনাটা বলবে জানলে আমি তোমাকে কিছু কথা বলতাম, যদি আমি জানতাম না আগে থেকে যেটা মুকুটমণিপুরের ঘটনা। বেসিক্যালি 2021-এ আমি মুকুটমণিপুর যাই। আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের ক্লাব থেকে একটা পিকনিক হয়েছিল, ছোট্ট একটা ডে টু নাইট পিকনিক হয়েছিল। সরি, মানে নাইট টু নাইট, ঠিক আছে। মানে আগের দিন রাত্রের বেলায় আমরা বেরিয়েছিলাম, পরের দিন রাত্রেবেলায় আমরা ফিরেছি। সারাটা দিন ওখানে কাটিয়েছি। তো আমার চোখের সামনে না সিনারি গুলো ভিজুয়ালাইজ হচ্ছিল যখন তুমি বলছিলে যে ওই রাস্তাটা ক্রস করে দেন যেখানে পিকনিকটা হয় ওই নদীর ধারে, ঠিক আছে, মানে যেখানে দূরে সেই পাহাড়ও দেখা যায় নদীর ওপারে। ভীষণ সুন্দর একটা মনোরম দৃশ্য, আমার সবকিছু মনে পড়ছিল। এই জন্য আমি একটু চুপ ছিলাম, এই এপিসোডটা আমি শুনছিলাম, ঠিক আছে। মানে প্রথম থেকেই যখন তুমি মুকুটমণিপুরের কথাটা বলছিলে, তো আমার সেই 4 বছর আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর ভয়ের যে অ্যাসপেক্ট গুলো সেগুলো মারাত্মক ছিল, কারণ একটা ছেলে কি করে জানবে যে তার সাথে রাস্তায় একটা ঘটনা ঘটেছে, সেটা বাড়িতে আসার পর এফেক্ট পড়ে যাবে তার মার উপরে। মানে এইগুলো আমরা যখন শুনছি, আমরা যতটা না ফিল করছি, আমি একটা জিনিস ভাবছি তোমার বন্ধু আর বন্ধুর পরিবারের উপর দিয়ে কি গেছিল, কি গেছে। আর সেই জায়গায় আমরাও তো গেছি, আমাদেরও তো ভয় লাগছে সেখানে। আমাদের চোখের সামনে জলজ্যান্ত জিনিসটা ঘটনাটা ঘটছে। মানে ওর মুখ থেকে তো শুনিনি, আমাদের চোখের সামনে ঘটেছে জিনিসটা। এই জিনিসটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আরেকটা জিনিস আমার মনে পড়লো, এই যে মুকুটমণিপুরের যে রাস্তাটা তোমাকে বললাম না, যে ক্যানেলটা ক্রস করে গিয়ে আমাদেরকে রাইট সাইডে ঢুকে যেতে হয়। এখন তুমি যদি দেখো না, এই প্রেজেন্ট সিনারিওতে ওখানে একটা কালী মন্দির করেছে ঠিক ওই মোড়টাতে। এটা 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 যে কেউ মানে যদি গুগল ম্যাপসেও যায় না, ওকে দেখাবে ওখানে একটা মন্দির করেছে। ওটা 2017-এর পরেই মন্দিরটা হয়েছে। তো আমরা নিশ্চয়ই ওখানে ইনসিডেন্ট হয় বা হয়েছে, যে কারণে একটা কালী মন্দির ওখানে প্রতিষ্ঠিত করেছে ঠিক ক্যানেলটাকে ক্রস করে গিয়ে। ওই যে মোড়টা আছে, ওই মোড়ের ওখানেই একটা কালী মন্দির করেছে। আমার ঠিক মনে পড়ছে না আমি এই মন্দিরটা দেখেছিলাম কিনা, কারণ আমি বললাম যে আমি 2021-এ গেছি, তুমি 2017-এর ঘটনা বলছো, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার ঠিক মনে পড়ছে না, যদিও আমরা তো বাসে করে গেছিলাম, ঠিক আছে, ওই জন্য অতটা খেয়াল করিনি। বাট নিশ্চয়ই ইন ফিউচার যদি কখনো যাই মুকুটমণিপুর, তোমার ঘটনাটা তো অবশ্যই আমার মাথায় থাকবে। আমি একবার ওই মোড়টাতে নেমে দেখবো, ক্যানেলের মোড়টাতে নেমে। একদম একদম ওখানে দেখবে এই জঙ্গলে যাওয়ার যে রাস্তাটা আছে, ওখানে যে ক্যানেলটা আছে, ওই ক্যানেলের ওখানেই ইনসিডেন্টটা ঘটে।
আর ওই জন্যেই ওখানে এখন যেটা করেছে, একটা কালী মন্দির প্রতিষ্ঠিত করেছে, যাতে এরকম সিচুয়েশন যাতে না অ্যারাইজ করে, ঠিক আছে, সেফটির জন্য, লোকের সেফটি কনসার্নের জন্য। আচ্ছা। এটা ওখানকার আদিবাসী আর ওখানকার যারা আছে সবাই মিলে ওই ওই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করে। দেখো সব রকমের তো মন্দির তৈরি হয়, আমরা কিন্তু রাস্তাঘাটে কিন্তু ম্যাক্সিমাম দেখি হনুমানজির মন্দির, কারণ সে বিপদ থেকে আমাদেরকে বাঁচায়, সংকট মোচন তার নাম, এর জন্য। কিন্তু কালী মন্দির যখন একটা মোড়ের মাথা করছে, তার মানে নিশ্চয়ই সেখানে এমন কিছু একটা আছে যে একমাত্র মা কালী কিন্তু সেখান থেকে তোমাকে বাঁচাতে পারবে। হতেই পারে, দেখো মানুষ কিসের বিশ্বাস থেকে বানাচ্ছে আমরা তো আর জানি না, হয়তো যেটা তুমি বলছো সেটা হতেও পারে, হয়তো অন্য কারণও হতে পারে, বাট হতেই পারে যে ওরকম একটা জায়গা যেখানে আগে মন্দির ছিল না, এখন হঠাৎ করেই মন্দিরটা তৈরি করেছে, তার মানে ওখানকার মানুষও কিছু না কিছু তো নিশ্চয়ই জানে। কিছুই জানে, এটাই বলি। মানে কি বলতো, আর একটা জিনিস সবাইকে বলি যে যখন তোমরা কেউ রাইড করবে, এটা হচ্ছে তোমার অডিয়েন্সের জন্য, অনেকেই তো তোমাদের আছে অডিয়েন্স যারা রাইডার, তো তাদের জন্য বলি যে যতটা পারবে একটু মানে সেফ রাইড করো, একসঙ্গে রাইড করো। আর মানে ভগবানের কিছু একটা অংশ সঙ্গে করে নিয়ে যাও, নয় হনুমান চালিসা, নয় কিছু একটা নিয়ে যাও যেটা তোমাদেরকে প্রোটেক্ট করবে এরকম মানে ইনসিডেন্ট থেকে। কারণ আমরা জানি না আমরা কোন লোকেশনে যাচ্ছি, আমরা তো সেই লোকেশনটা তো হয়তো লোকের মুখে শুনেছি খুব সুন্দর লোকেশন, তা আমরা নেটে দেখছি, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু ওইখানে কি সিচুয়েশন আমরা কিন্তু যতক্ষণ না ঘটছে আমাদের সঙ্গে আমরা কিন্তু বলতে পারবো না কি হচ্ছে। আর এইসব ইনসিডেন্ট কিন্তু অনেক জায়গায় ঘটে, যেগুলো ঘটার পরে তখন আমাদের মাথায় রিয়েলাইজ হয় ওই জায়গাটা কি ঘটলো। আজকে তোমার চ্যানেল আছে বলে আজকে প্রচুর লোক জানতে পারবে, তারা একটা সেফ থাকতে পারবে, মানে কোথাও গেলে পর এই জিনিসটা পারবে। কিন্তু আমাদের সময় 2017 সময় তো এইগুলো ছিল না, আমরা কোথা থেকে জানবো কি হয়েছে না হয়েছে। স্বাভাবিক। থ্যাঙ্কফুলি আমার যে বন্ধুরা রয়েছে যে খুব পূজা অর্চনা করতো, তার সেই তান্ত্রিকের সঙ্গে কানেকশন ছিল, সেখান থেকে আমাদের কানেকশন বেরিয়েছিল, তাকে তারপরে আমরা খুব রেসপেক্ট করতাম, সম্মান জানাতাম, তার সঙ্গে কন্ট্যাক্টে থাকতাম। কিন্তু সে যদি না থাকতো তাহলে ভাবো তো কি হতো, দুটো প্রাণ হতে চলে যেত। একদমই তাই, দুটো প্রাণ। বলতে তো পারছি না যে সে যে এসছিল সে আমার বন্ধুটাকে তো নিয়ে যেতই যেত, তার মাকেও হয়তো ছাড়তো না। হতেই পারে, কারণ যখন পজেস্ট করে নিয়েছে তার মানে সে অনেক কিছুই করতে পারতো, অনেক কিছু করতে পারতো, অনেক কিছু। আর আমরা ঠিক টাইমে যে এই যে ডিসিশনটা নিয়েছিলাম, হয়তো আমি একা থাকলে হয়তো আমি কিছুই করতে পারতাম না, তোমার সঙ্গে আরো 3-4 জন ছিল বলে আমরা জিনিসটাকে সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে যতটা পেরেছি, নিজেদের স্বার্থে মানে নিজেরা যতটুকুনি করতে পেরেছে আর কি, সেটুকুনি করতে পেরেছি। যেখানে আমার বন্ধুটাও আজকে খুব ভালো আছে, বিয়ে করে খুব হ্যাপি। কিন্তু ওর জীবনে এই জিনিসটা ঘটার পর থেকে না, বিশ্বাস করো, ও দিনের বেলা ছাড়া রাইডার করে না কোথাও, রাত্রিবেলা রাইড। একদম রাত্রিবেলাও বলছে আমি কোথাও যাবো না, আমাকে রাতের কথা বলো না, যদি তোমাদেরকে রাইড করতে হয় তোমরা রাতে বেরিয়ে যাও, আমি ভোরবেলা বেরাবো, ভোরে আলো ফুটবে তারপর আমি যাবো, তার আগে আমি যাবো না কোথাও। স্বাভাবিক, ও যা ট্রমা ওর সঙ্গেও গেছে, ওর মার সঙ্গেও গেছে, তো একটা বিভৎস ট্রমা দিয়ে গেছে। ও আজকের ডেট অবধি ও কিন্তু দিনের বেলা ছাড়া কোথাও যায় না। এটা একটা লাইফ লং এক্সপিরিয়েন্স না এগুলো। প্রচন্ড। তুমি ভাবতে পারছো কিরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, আমরা কি ফেস করেছি, আমরা কি দেখেছি। আমি তো একটা তোমাকে বলছি, তুমি তাতে রিয়েলাইজ করতো আমাদের সঙ্গে ঘটেছে, আমরা কতটা ভয়ে ছিলাম। মানে এরকম অন রোড রাস্তার মধ্যে যদি এরকম ঘটনা ঘটে, আমি তো মানে 2020-তে ঘটেছে, তোমাকে তো আমি সেদিনকে বলছিলাম যে আমার সাথে যেটা ঘটেছে বেলঘড়িয়া এক্সপ্রেসের উপর, তো ওইটা একটা ভীষণ ট্রমা। মানে তারপর থেকে আমিও একটা সময় পর্যন্ত ভীষণ রাতের বেলায় বেরোতে আমার একটু আনইজি ফিল হতো, বিশেষ করে কোনো হাইওয়ে, কোনো লং রোডে যেতে। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি গেলেও আমি গাড়ি থেকে কখনো নামতাম না। তো এই এক্সপিরিয়েন্সগুলো মানে এই মেমোরিজগুলো অনেক দিন ধরে হিট করতে থাকে। আমি এই তুমি হাইওয়ের কথা বললে না আমাকে, এই হাইওয়ে থেকে আমি একটা জিনিস আমরা ফেস করেছি, হয়তো আমাদের অত বাজে জায়গায় পৌঁছায়নি, বাট আমরা কিছু না ইন্টিমেশন পেয়ে যাই যখন হাইওয়েতে যাই। ধরো দুপুরবেলা কোথাও হাইওয়েতে যাচ্ছি, ঠিক আছে, পাশে তো অনেক রকম ক্ষেত থাকে, যে কোনো হাইওয়েতে যাচ্ছি, ঠিক আছে, কোনো একটা জায়গায় দাঁড়ালাম না, যদি ওখান থেকে কোনো পচা মাংস গলা যদি গন্ধ থাকে, মানে সুন্দর জায়গা ভালো জায়গায় রয়েছে, কিন্তু ওই গন্ধটা যখন আমরা ওখানে দাঁড়াই না, আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করি হাইওয়েতে। আচ্ছা আচ্ছা। মানে ওই পচা গলা গন্ধ যখনই থাকবে না, যখন তুমি পাচাটা ভালো ক্লিন পরিষ্কার জায়গায়, পাশে হয়তো তোমার সর্ষের ক্ষেত রয়েছে বা কোনো একটা ফুলের ক্ষেত রয়েছে বা কিছুই থাকে, ক্ষেত থাকে না, যেখানে কোনো কিছু তুমি ওই পচা গলা তোমার ময়লা ফাল্লা কিছু নেই, কিন্তু তুমি স্মেল পাচ্ছ, ওটা বাজে স্মেল, একটা উগ্র স্মেল, ওখানে কোনোদিন দাঁড়াবে না।
ওখান থেকে ওখানে না তোমরা টয়লেট করবে না কিছু করবে, যদি ওই জিনিসটা পাও ওখান থেকে সাথে সাথে বেরিয়ে যাও, থাকবেই না ওখানে। সে তুমি গাড়িতে যাও যে তুমি বাইকে যাও, ওখানে থাকবে না। আমরা এই জিনিসটা মেনটেন করি প্রচন্ড। এইটা একটা অ্যাডভাইস, একটা টিপস যেটা আমরা, এই অ্যাডভাইসটা আশা করি অনেকের কাজে লাগবে। কারণ দিনের বেলাও ঘটতে পারে, আমরা যে শুধু বলি না রাতের বেলা ঘটছে, এমনও হতে পারে দুপুরবেলা ঘটতে পারে। আমরা তো এগুলো তো জানি না, আমরা এগুলো নিয়ে গবেষণা করি না, আমি হয়তো এটা জানি না, কিন্তু যেইটুকুনি আমার নলেজ আছে, ঠিক আছে, সেইটুকুনি নলেজ এটা বললাম। এইটা আমার জীবনে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট যেটা আমার সঙ্গে ঘটেছে। তুমি তো বললে যে তোমার কাছে আরো ইনসিডেন্ট আছে, ইনফ্যাক্ট রাইডিং এর মধ্যেই এরকম আরো একটা ঘটনা আছে যেটা অবশ্যই পডকাস্টে শুনবো আমি, খুব তাড়াতাড়ি আমরা বসছি পডকাস্টে। একদম। তো দেখা হচ্ছে তোমার সাথে। আজকের ঘটনাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল, ইনফ্যাক্ট বেশ ক্রিপি ছিল, বেশ কিছু জায়গায় বেশ ভালো স্পুকি ভাইবস দিচ্ছিল আজকের ঘটনাটা। তো ওয়েট করছি যে আমাদের পডকাস্ট তোমার সাথে কবে আসবে। খুব তাড়াতাড়ি আমরা বসছি মারাত্মক একটা ঘটনা নিয়ে। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি, বেশ রাত হয়েছে, এবার ঘুমোতে হবে, ঠিক আছে? একদম। চলো গুড নাইট। চলো গুড নাইট। হ্যাঁ, আবার তোমার কাছ থেকে ঘটনা শুনবো লাইভ পডকাস্টে। একদম। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলো না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি গল্পওয়ালার 100তম স্পেশাল এপিসোড নিয়ে। টিল দেন স্টে টিউনড।